অপেক্ষা জিনিসটা মানুষের কিন্তু কমে গেছে। যে যখন একটা চিঠি কাউকে কখনো পাঠানো হতো, যদিও আমি ওই চিঠির যুগটা দেখি নাই, তবে আমি ওটা যখন আমার আশা ছিল যে এই একজন আমাকে চিঠি পাঠাবে, এই আশাটা আর কি কমে গেছে, যেটা সহজ পদ্ধতিতে চলে আসছে, যার জন্যই এটা আর কি কমে গিয়েছে। আপনি কি কখনো আপনার বাবা মার কাছে শুনেন নাই যে বাবা চিঠি দিচ্ছে বা মা চিঠি দিচ্ছে, এরকম কখনো শুনেন নাই? না, এরকম তো শোনা হয়নি আর কি, যেহেতু আমরা সবাই একসাথে আর কি, মানে কাছাকাছি, তো এরকম কখনো শোনা হয়নি আর কি। তবে হ্যাঁ, এরকম যুগ ছিল, এগুলো তো শোনা হয়েছে, যে এটা ছিল যে চিঠির মাধ্যমে আগে যখন যে আপনার সাইকেলে করে কিংবা হেঁটে গিয়ে কিংবা দেশ বিদেশ থেকে আসতে অনেক সময় লাগতো আর কি চিঠি। এটা শোনা আছে যে একটা মানুষ চিঠির জন্যই যে একটা মানে অপেক্ষা করছে, যে অপেক্ষা জিনিসটা কিন্তু মানুষের অনেক বড় একটা দিক, যেটাকে আমরা বলি মানে চিঠি পৌঁছে দেওয়া বা চিঠি আবার পাঠানো আগের মতন, এটা কি হওয়া উচিত কিনা? নিশ্চয়ই উচিত। যেমন অনেকেই কিন্তু যারা আছে, যারা এখনও আমাদের বাংলাদেশ বলেন, অন্যান্য দেশেরটা আমি ঠিকভাবে শিওর করে ওইভাবে বলতে পারছি না, বাট আমি আমার বাংলাদেশের কথাই বলছি, যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা থাকার দরকার। যেমন যারা মনে করেন স্মার্টফোন ইউজ করে না, অনেকেই কিন্তু স্মার্টফোন তো দূরের কথা, আপনার হচ্ছে বাটন ফোনও ইউজ করতে পারে না, তাদের জন্য আমি মনে করি স্পেশালি, যে আমি সবার জন্য বলেছি সেটা না, কারণ সবাই এখন চায় যে একটা হাতে লাগার কিছু আমরা পাই সহজেই, যেতে আমরা কমিউনিকেশন, মানুষের সাথে কমিউনিকেশন যেটাকে বলে, সেটা আমরা করতে পারি। কিন্তু এখন যেটা মানে যারা পারে না, তাদের জন্য এই জিনিসটা আর কি থাকাটা উচিত। হঠাৎ করে দেখলেন ঘুম থেকে উঠে যে আপনার নামে একটা চিঠি আসছে, সবাই তো হোয়াটসঅ্যাপ করে, মেইল করে, আপনার নামে একটা চিঠি আসছে বা যে পাঠাইছে, তো আপনার অনুভূতিটা কেমন লাগে? অ্যাকচুয়ালি আমরা যখন ঘুম থেকে উঠি সচরাচর কিন্তু আমরা ফোনটাই করে দেখি কিছু আসছে কিনা। আর চিঠিটা বিষয়টা হচ্ছে কিন্তু একদমই আলাদা, যে কেউ নিজের হাতে লেখে এত পরিশ্রম করে, মনে করেন একটা পেজ লিখতেছে নষ্ট হচ্ছে, আবার একটা পেজ লিখতেছে নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ও নিজের পরিশ্রম নিজে, মানে কীভাবে একটা যে গুছিয়ে লেখাটা, যে অ্যাকচুয়ালি আমার জন্য কেউ এটা লিখে পাঠিয়েছে, সেটার জন্য তো মনে করেন এটা থেকে একটা উৎসাহিত একটা মানে মনের মানে অনুভূতি যেটাকে বলে, সেটা মনে করেন বুঝিয়ে তো বলা এভাবে আর কি পসিবল হয় না। সেটা মনে করেন আলাদাই একটা ফিলিং, যে ঘুম থেকে উঠে, যেমন আমরা যখন ঘুম থেকে উঠেই আগে যখন দেখতাম, আমার পাপাকেই দেখতাম যে ঘুম থেকে উঠে মনে করেন যে আপনার নিউজটা যেটাকে আছে, নিউজটা পড়তো, তখন ওই যে আর কি, এটাও যদি আমার ক্ষেত্রে যদি কেউ চিঠি পাঠায় নিজের মনে করেন, তাহলে তো এটা থেকে মানে অন্য একটা ফিলিংস, যেটা মানে বোঝানো আর কি মুখের ভাষায় সম্ভব না। হ্যাঁ, এখানে দেখেন বিভিন্ন রকমের চাবি রিং আছে, হ্যাঁ, চাবি রিং, তারপরে গোল্ড ফয়েল নোট, হ্যাঁ, তারপরে আছে স্টেশনারি আইটেম, বিভিন্ন রকম গিফট আইটেম আর কি, পোস্ট কার্ড বা পোস্ট বক্স, হ্যাঁ, কয়েন অ্যালবাম আছে 60টা দেশের, হ্যাঁ, সবই ইউজ করা হয় না এই কাইনগুলো। আর এছাড়া আরেকটা আছে এখানে 28টা কান্ট্রির ব্যাঙ্ক নোট অ্যালবাম, কয়েন, স্ট্যাম্প মিল একটা ফোল্ডার আছে এখানে, হ্যাঁ, সাজানো একটা অ্যালবামের মধ্যে। এই বইটার মূল্য হলো 2500 টাকা। এমনি ভ্যালু আছে প্রায় 2000 টাকা উপরে ভ্যালু আছে এখানে, 2500 টাকা। আর কয়েন যেটা আছে এটা আমি বিক্রি করি 2500 টাকা, কিন্তু এখানে আছে প্রায় 2200 টাকার মতো কয়েন আছে এখানে, 2500 টাকা করে। আর এটা হলো গোল্ড ফয়েল, আসলে দেখছি ব্যাঙ্ক নোট যে আছে তার একটা রিপ্লিকার নোট, এটা হ্যাঁ, গোল্ড প্রলেপ দিয়ে করা, হ্যাঁ, এগুলো এক একটা প্রাইস হলো 100 টাকা করে। এটা আসলে সংগ্রহ করার জন্য, আর কিছুই না, অর্থাৎ যে মেন যে নোটের সেম ডিজাইনে রিপ্লিকা করা হয়, কপি আর কি। অনেকে নোটটা না রাখতে পারে, এই রিপ্লিকাটা রাখে, খুব সস্তায় পাওয়া যায়। এটা কোন সময়, এটা কি কাজে লাগতো? না, কাজে লাগে ওই শখের জন্য, আর কিছুই না। যেমন এটা আমার হাতে যেটা আছে একটা ইউরো নোট আছে, 500 ইউরো, হ্যাঁ, তো এরকম আরও বিভিন্ন কান্ট্রি আছে, ইউরোপ, মালয়েশিয়া আছে বা চায়না আছে, তাইওয়ানের আছে, আমেরিকার আছে, হ্যাঁ, এইগুলো আমি সেল করি আর কি। তো যারা নেয় তারা সব সংগ্রহ করার জন্য, আর কিছুই না। এই চিঠি জিনিসটাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। ঠিকই বলছে, আসলে ভুলে যেতেছে এখনকার যারা আছে, তারা চিঠিটা কিছু বুঝেই না কি চিঠিটা কি, হ্যাঁ, তো যার জন্য আমরাই কিন্তু এটা চেষ্টা করছি আরও এটা প্রমোট করার জন্য, যাতে মানুষ জানে এটা কি। এটা তা আমরা যে চিঠি বা স্ট্যাম্প বা কভার এগুলি সেল করি এখানে, যাতে ওরা বুঝতে পারে জিনিসটা কী, এক্সপ্লেন তো করে দিই সবাইকে। একটা চিঠির জন্য মানুষ অপেক্ষা করতো যে কখন আমার ছেলে চিঠি পাঠাবে বা কখন আমার হাজব্যান্ড চিঠি পাঠাবে, সেই জিনিসটা তো এখন আর নেই। তখন তো একটা আগ্রহ ছিল অন্যরকম। এখন তো মানুষের হাতে হাতে মোবাইল,
হোয়াটসঅ্যাপ, তো এটা সম্বন্ধে আমি নিজেও দেশে বাইরে ছিলাম প্রায় 15 বছর। আমিও ওই একই রকম ওয়েট করতাম কখন চিঠি আসবে দেশের থেকে, চিঠি ওয়েট করতাম। সেই জিনিসটা এখন আর নাই, এখন আর এই মানে এদিকে তাদের নজরে নেই পোলাও ছেলে মেয়েদের। আচ্ছা, আপনি যে বললেন আপনার দেশের বাইরে ছিলেন, তো একটা চিঠি আসতে কতদিন লাগতো? আর মনে করেন একটা চিঠি আপনার কাছে যেতে কতদিন লাগতো? চিঠি এটা আসলে বাংলাদেশে যদি পাঠানো হতো তাহলে সর্বোচ্চ 20 হতে 22 দিন লাগতো, 20-22 দিন দেশে বাইরে যায় আর কি। আর না, চিঠির জন্য তো আমরা সবসময় ওয়েট করতাম কখন চিঠি আসবো, চিঠি ফিলিং তো মারাতে। আর আমরা প্রত্যেকদিন ডিউটির মাঝে একবার করে ঘুরে আসতাম চিঠি আসছে কিনা দেখার জন্য। মানে চিঠিটা বলে একটা আনন্দ হইতেছে, দেশটা চিঠি আসছে পড়ার জন্য, কী চিঠি লাগলো পড়ার চেষ্টা করতাম, এটা খুব ভালো লাগতো আর কি। আমি মাঝখানে একটা চিঠি পাইছিলাম, সেটা প্রায় 1.5 বছর আগের চিঠি। আমি একটা কালেকশন করছিলাম 1.5 বছর আগে পাঠানো হয়েছিল, সেটা 16টা কান্ট্রি ঘুরে আমার বাংলাদেশে আসছে। এটা বিভিন্ন দেশে চলে গেছে, ভুলে অন্য দেশে চলে গেছে, ওই দেশ থেকে আরেক দেশে পাঠাচ্ছে, হ্যাঁ ঘুরে ফিরে শেষ আমার কাছে আসছে। সেই চিঠিটা আমি প্রায় 6,500 টাকা বিক্রি করছি, কারণ এটা ভ্যালু অনেক, কারণ এটা 16টা কান্ট্রি ঘুরে, তারপর 16টা কান্ট্রি সিল আছে এটার মধ্যে। আর এটা তো আমাদের একটা মানে কালেকশনের জন্য একটা বিরাট একটা আইটেম। দেখা যাচ্ছে আরেকটা যে চিঠি আসবে সেটা হয়তো এমন হতে পারে 2 মাস বা 3 মাস পরে, তো ওই চিঠিটা কয়বার পড়তেন? হ্যাঁ, এটা তো আরেকটা সমস্যা। হয়তো ফ্যামিলি ওয়াইফ বা কার চিঠি হলে তো হয়তো অনেকবার পড়াতে বা সাথে থেকে যেত, কিন্তু অন্যদের চিঠি তো আর সেটা হয়তো 1বার বা 2বারই আর হয় লাগে না। মানে আমি বলছি কয়বার পড়তেন? না, ওই যে বলে ফ্যামিলি যদি চিঠি থাকে সেটা তো অনেকবার পড়া হইতো, হ্যাঁ সাথেই থেকে তার ফালাই দিই। আরও আশ্চর্য বলি, আমি 2099-এ গেছিলাম সৌদি আরবে, 99 থেকে এই যে এখন চলছে সেই চিঠিগুলি এখনও আমার কাছে কালেকশন আছে, আমি চিঠি একটা ফালাই দিই। চিঠি তো আগে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। আমরা ছোটোবেলাও দেখেছি, আরও আগে তো আরও বেশি, যে একটা চিঠির জন্যে বসে থাকতো ফ্যামিলির, মনে করেন ছেলে এবং মা বাপের সাথে কোনো বিদেশে ছেলে গিয়েছে, এই যে তার যোগাযোগের মাধ্যম তখন একটা চিঠি ছিল। কাজে চিঠিটা তখন খুব আকর্ষণীয় একটা জিনিস ছিল। একটা চিঠি আসছে এইটা শুনতে মানুষ দৌড়ে যেত যে একটা চিঠি আসছে। কিন্তু কালের বিবর্তনে চিঠিটাকে রিপ্লেস করেছে আমাদের ইলেকট্রনিক মাধ্যমগুলি। SMS দিয়ে এখন পাওয়া যায়, টেলিফোন দিয়ে পাওয়া যায়। কিন্তু আপনি দেখেন যে চিঠির গুরুত্ব কিন্তু কমে নাই। আপনি যদি অন্যভাবে দেখেন, সরকারি পর্যায়ে যে আজকে একটা ইন্টারভিউ হবে, ওটা কিন্তু চিঠির আকারে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এটা একটা দলিল হিসাবে, যে আপনি ফোন পেয়েছেন, আপনি হয়তো অনেক সময় অস্বীকার করতে পারেন আমি পাই নাই। একটা চিঠি যদি ঠিকমতো যে পৌঁছে, তাহলে একটা দলিল হিসাবে কাজ করে। কাজে সরকারি অফিসগুলিতে অথবা বড় বড় মার্চেন্ট অফিসগুলিতে কিন্তু চিঠি এখনও একটা গুরুত্বপূর্ণ বাহন, যে তাদের ভবিষ্যতের কর্মজীবীদের কিভাবে ডাকবে বা কিভাবে ইন্টারভিউ নেবে এগুলির জন্য। আর যদি ফ্যামিলি পর্যায়ে বলেন, যদিও এটার গুরুত্ব অনেক কমে গেছে এখন, তবুও আমরা কিন্তু বলি, সবাইকে বলি যে চিঠি লেখার অভ্যাসটা ত্যাগ না করবেন, কারণ এটা একটা ভবিষ্যতের জন্য আপনার একটা দলিল না, শুধু একটা স্মৃতিমূলক একটা আইটেম হিসেবে থেকে যাবে, যে তার হাতের লেখা, আপনার বাবার হাতের লেখা চিঠি আপনার কাছে আছে, বা আমার হাতের লেখা চিঠি আমার ছেলে পেয়েছে, এটার মতো একটা নস্টালজিক একটা ব্যাপার থাকবে। কাজেই চিঠির গুরুত্ব যোগাযোগের মাধ্যমে সবাই কমে গেছে, কিন্তু চিঠির যে বৈচিত্র্য, তার ভূমিকা, এটা আমি মনে করি এটা কমে গেছে।